আজকের ছোট গল্পের নাম অ্যাংলার ফিশ। লিখেছেন শরণজ্যোতি চক্রবর্তী। সমুদ্রের গভীরে অন্ধকার জলের মধ্যে ভয়াল আকৃতির অ্যাংলার ফিশ নামে একটা মাছ ভেসে বেড়ায়। আমাদের ছোটবেলায় মফস্বল শহর থেকে বহু হাজার মাইল দূরে কোনো মহাসাগরের অন্ধকার জলরাশির মধ্যে ভেসে বেড়ানো এই মাছের কথা আমি জানতামই না। আর সত্যি বলতে কি, সেই 15-16 বছর বয়সে এইসব জানার ব্যাপারে আমার আগ্রহ ছিল না। 80-র দশকের এই সময়টায় আমার আগ্রহ আর 5টা ছেলের মতো সাধারণ জিনিসপত্র নিয়েই ছিল। মানে ধরুন, এই ফুটবল, হিন্দি সিনেমা, আড্ডা, প্রেম ইত্যাদি ইত্যাদি। মনে আছে সেই 84 সালের গ্রীষ্মে এসবের মধ্যে আমার নতুন আগ্রহ জন্মায় সাইকেলের প্রতি। আমাদের পাড়ায় লাহাবাড়ির ছোট ছেলে পিন্টুদা একটা দারুণ দেখতে নীল রঙের সাইকেল কিনে এনেছিল। আমরা এর আগে দাদু মার্কা সাইকেল থেকে অভ্যস্ত ছিলাম। মানে সেই উঁচু সিট আর ইউ আকৃতির হ্যান্ডেলওয়ালা খুব ভারী কালো বা ঘন সবুজ রঙের সাইকেল। এই সাইকেলগুলো দেখলেই আমার মনে হতো যেন সানি পাড়ার সেই রাগী ব্রজেশ্বর জেঠু বাড়িতে এসে গম্ভীর গলা জিজ্ঞেস করতো, সামনে মাধ্যমিক, পড়াশোনা কেমন চলছে? এসবের মধ্যে পিন্টুদার সেই নীল রঙের সাইকেলটা ছিল মীনাক্ষী শেষাদ্রি। পিন্টুদা যখন এই সাইকেলের বেল বাজাতে বাজাতে পাড়ার মধ্যে দিয়ে যেত, আমরা বেলের আওয়াজ নয় শুনতাম, নিন্দিয়া সে জাগি বাহার, ऐसा মৌসম দেখা পহলি বার। তো সেই সাইকেল দেখার পরে আমার মনে ইচ্ছা জেগেছিল এমন একটা পক্ষীরাজ আমারও হোক। বাবা বলেছিল মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলে আমাকেও এমন একটা সাইকেল কিনে দেওয়া হবে। আমি পেয়েছিলাম 81%, কিন্তু তাও আমাকে সাইকেল কিনে দেওয়া হয়নি। বাবা খুব রাগী মানুষ ছিল, তাই বিশেষ কিছু বলতে পারিনি। কিন্তু মাসখানেক পরে আমার চেয়ে অনেক কম নম্বর পাওয়া বন্ধুদের কয়েকজনের অমন সাইকেল দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। মাকে সেই প্রমিস মনে করিয়ে দিয়েছিলাম। মাও কথাটা পৌঁছে দিয়েছিল বাবাকে। বাবা বলেছিল, ঠিক আছে, কাল থেকে তুই আমার সাইকেলটা নিয়ে পড়তে যাবি, আমি কারখানায় হেঁটেই যাব, আমার বয়স বাড়ছে, হাঁটলে এখন ভালো হবে। বাবার সাইকেল? মানে সেই দোতলা বাড়ির সমান উঁচু বজ্রেশ্বর সাইকেল, যার আবার পেছনের মাঠগার্ডটা জং ধরে ক্ষয়ে গিয়েছে? আমি আর থাকতে না পেরে বলে দিয়েছিলাম, আমার ওসব দাদু মার্কা জিনিস ভালো লাগে না। আমাকে বলা হয়েছিল রেজাল্ট ভালো করলে সাইকেল দেওয়া হবে, না বললেই হতো। মিথ্যা বলা হলো কেন? আমাদের বাড়ির কেউ এত নম্বর পেয়েছে কোনো দিন? ব্যাস, মিথ্যা কথার বাড়ি থেকেও এত নম্বর, এই দুটোই ছিল মোক্ষম তীর, যা গিয়ে লেগেছিল বাবার ইগোতে। তারপর সে কি মার! যারা কপিল দেবের সেই 175 রানে ইনিংস দেখেনি, তারা আমাদের বাড়ির কোলাপসিবল গেটের সামনে দাঁড়িয়ে আমার বাবার মার দেখে নয়ন সার্থক করেছিল। হাতের কাছে যা ছিল তাই দিয়ে বাবা মারছিল আমাকে। আমি চিৎকার করে মাটিতে পড়ে গিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। বাবার সাংঘাতিক রাগের সামনে বাড়ির কেউ এগোনোর সাহস পাচ্ছিল না। শুধু আমার চিৎকার আর বাবার গর্জন ছড়িয়ে পড়েছিল চারদিকে। আর তখনই সবাইকে অবাক করে দিয়ে গেটের সামনে দাঁড়ানো জনতাকে দেখে আমাদের বাড়ির উল্টো দিকের বিজয় সাহাদের লাইন ঘরে ভাড়া থাকা ফুটি পিসি এসে দাঁড়িয়েছিল সামনে। তারপর বাবাকে একরকম ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আমাকে 2 হাতে করে আগলে বলেছিল, দাদা, মারতে হলে আমাকে মারুন, ও আপনার সন্তান, কৃতদাস নয়। এভাবে কেউ মারে? ওকে আমি কিনে দেবো সাইকেল। এতক্ষণ এইসব পড়ে যদি কেউ ভেবে থাকেন যে গল্পটা কোনো টিনেজারের লাভ স্টোরি হতে চলেছে, তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন। কারণ এই গল্প আমার প্রেমের গল্প নয়, এই গল্প ফুটি পিসির প্রেমের কাহিনী। ফুটি পিসি বকুলতলার মেয়ে, জুলজিতে অনার্স করে আমাদের মফস্বলেরই একটা স্কুলে পড়াতো। বয়স এই 37-38, কিন্তু দেখলে মনে হতো মধ্য 40। আসলে কেউ কেউ আছে না যাদের দেখলেই প্রৌঢ় মনে হয়, ফুটি পিসিও তেমন ছিল। ফুটি পিসি বেটে, গায়ের রং মাজা, সামনের দাঁত একটু উঁচু, দেখতে অতি সাধারণ। পাড়ার জেঠিমা পিসিমেরা তাদের দ্বিপাহাড়ি গল্প আর পরচর্চা করার সময় ফুটি পিসিকে নিয়েও কথা বলতো। আমি নিজে শুনেছি বিপিসির মা বলছে, বিধান কি দেখে যে এই মেয়েকে বিয়ে করলো, কোথায় ওকে শশী কাপুরের মতো দেখতে, আর কোথায় এই ফুটি, বাঁদরের গলায় মুক্তোর মালা। এখনকার সময়ে কাকে কেমন দেখতে, কার গায়ের রং কেমন, কার শরীরের গড়ন কেমন, সেই সব নিয়ে কথা বলাকে খুব খারাপ চোখে দেখা হয়। যারা এমন করে তাদের অমানুষের পর্যায়ে ফেলা হয়, আর সেটাই ঠিক। কিন্তু তখন এসব নিয়ে মানুষ মাথা ঘামাতো না, যে যাকে যা পারতো বলতো। তাই ফুটি পিসিও নানা কথা শুনতো।
ফুটি পিসির স্বামী বিধান বর্মন ছিল আমাদের অঞ্চলের পুলিশের এসআই। দোর্দণ্ড পোটাবে একজন লোক, আমরা ভয় পেতাম খুব। আমার মোটেও মনে হতো না যে লোকটাকে শশী কাপুরের মতো দেখতে, বরং কেমন যেন হিন্দি সিনেমার ভিলেন মনে হতো। ইয়ার চেহারা, ঝোলা গোফ, জামার ওপরে বোতামটা খুলে রাখতো সবসময়, আর বড় একটা রূপোর লকেটে সেই খোলা জামার মধ্যে দিয়ে চকচক করতো। কখনো কারোর সঙ্গে সোজা মুখে কথা বলতো না, সারাক্ষণ সবাইকে কেমন যেন ধমক চমক দিয়ে যেত। বিধান পিসামশাইকে আমরা সবাই ভয় পেতাম। বছর 45-এর বিধান পিসামশাই নাকি নকশাল আমলের খুব দাপটের সঙ্গে কাজ করেছে। যদিও এই কথা উঠলে আমার ছোট কাকা বিরক্ত হয়ে বলতো, দাপুটে না ছাই, মেধাবী ছেলেপিলেদের ধরে ধরে মেরেছে। আমার মুখ খোলাস না, জানিস না তো কটা ছেলেকে গঙ্গাপাড়ে নিয়ে গিয়ে গুলি করে মেরেছিল। একজনের দাদা বলেছিল, আজ হোক বা 30 বছর পরে হোক বিধান বর্মনকে এমন শাস্তি দেবে যে সবাই মনে রাখবে। যে কোনো সামাজিক আন্দোলন বা আনরেস্ট নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকে, তাই আমি সেসবে কান দিতাম না। আমার খারাপ লাগতো অন্য জায়গায়, সেটা হলো মধ্যরাতে মাঝে মাঝে আমরা ফুটি পিসির কান্না আর চাপা গোঙানি শুনতে পেতাম। বিধান পিসামশাই তখন ফুটি পিসিকে মারতো। ছোট্ট মফস্বল, সন্ধ্যায় থাকতে থাকতে রাতের দিকে ঢলে পড়তো। সেখানে রাত 11:30 হলো নিশুত রাত, সারা পাড়া নিস্তব্ধ হয়ে থাকতো। আর তখন মাঝে মধ্যে আমরা শুনতাম ফুটি পিসি কাঁদছে, শুনতাম চিৎকার ঢাকার চেষ্টায় অস্ফুটে গোঙাচ্ছে। আমার কষ্ট হতো খুব, ভাবতাম কেউ কি নেই যে এর একটা প্রতিকার করে, কিন্তু সত্যি কেউ ছিল না। মাকে বৌদি বলে ডাকতো ফুটি পিসি। বিকেলে মা গা ধুয়ে চুল বেঁধে চা করতো যখন, তখন কখনো কখনো ফুটি পিসি আমাদের বাড়িতে আসতো। আমাদের বাড়ির পুকুর ঘেঁষা উঠোনে বসে মায়ের সঙ্গে গল্প করত। শুনতাম ফুটি পিসির বাবা মা ছোটোবেলায় মারা গিয়েছিল, মামার কাছে মানুষ হয়েছে ফুটি পিসি, আর সেই স্কুলে থাকতেই বিধান পিসামশাইকে ভালো লাগতো ওর। ওদের মামার বাড়ির পাড়ার সবচেয়ে ডাকাবুকার সুন্দর দেখতে ছেলে ছিল বিধান পিসামশাই। তখনও ছেলেমেয়েরা এমন খোলাখুলি মেলামেশা করতে পারতো না, কিন্তু তাই বলে ভালো লাগা তো থেমে থাকতে পারে না। এই যে ফুটি পিসির খুব ভালো লাগতো বিধান পিসামশাইকে, সেটা কিন্তু কোনো দিন বলতে পারেনি। বিধান পিসামশাইও তাকাতো না ফুটি পিসির দিকে, কিন্তু ভাগ্যের এমন চলন যে সেই ফুটি পিসির সঙ্গেই বিয়ে ঠিক হয়েছিল বিধান পিসামশাইয়ের। তার কারণ টাকা। বিধান পিসামশাইয়ের বাবা ছিল পাক্কা জুয়ারি, বাজারে অনেক ধার করে গিয়েছিল তার, প্রায় অপমানিত হতে হতো মানুষটাকে, এমনকি কয়েকবার নাকি মারও খেয়েছিল। ফুটি পিসির তখন বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে কিছুতেই হচ্ছে না। একদিন ফুটি পিসির মামা গিয়ে পিসামশাইয়ের বাবাকে বলেছিল, যদি বিধান পিসামশাই ফুটি পিসিকে বিয়ে করে তাহলে 10,000 টাকা পণ দেবে। বিধান পিসামশাই নাকি আপত্তি করেছিল, কিন্তু ওর বাবার সামনে সেসব ওজোর আপত্তি টেকেনি। টাকার লোভে মানুষটা নিজের ছেলের বিয়ে দিতে রাজি হয়ে গেছিল। পরে চাকরি নিয়ে নানান জায়গায় ঘুরতে ঘুরতে আমাদের এখানে পোস্টিংয়ে চলে আসে বিধান পিসামশাই। আর তার বছর খানেকের মধ্যেই এখানকার একটা বালিকা বিদ্যালয়ে লাইফ সায়েন্স টিচারের চাকরি পেয়ে যায় ফুটি পিসি। এর পাশাপাশি একটা নাইট স্কুলে দুস্থ বাচ্চাদেরও পড়ানো শুরু করেছিল। সেখানে বাচ্চারা তো বটেই, শুনেছিলাম বাচ্চাদের বাবা মায়েরাও খুব ভালোবাসতো ফুটি পিসিকে। আসলে ফুটি পিসির ব্যবহার এতটাই ভালো ছিল যে সবাই ভালোবাসতো তাকে। শুধু যার ভালোবাসার জন্য ফুটি পিসি মনে মনে আকুল হয়ে থাকতো, সেই বিধান পিসামশাই ক্রমাগত অত্যাচার করে যেত তার ওপর। আমি একবার সাহস করে ফুটি পিসিকে বলেছিলাম, বিদেশে শুনেছি ডিভোর্স করে দেয়, তুমি তো চাকরি করো, লাইফ সায়েন্স বায়োলজি পড়াও, একাও তো থাকতে পারবে। মা পাশেই বসেছিল, আমার কথা শেষ হওয়ার মতো চটাস করে পিঠে একটা থাপ্পড় মেরেছিল আমাকে। বলেছিল, বড়দের মধ্যে কথা বলতে বারণ করেছি না। ফুটি পিসি মাকে বাধা দিয়ে বলেছিল, আহা ওকে মারছো কেন, ও এখন অনেকটাই বড় হয়েছে, আর ও তো ওর মতো করে বলেছে, ও তো জানে না ভালোবাসলে কি জ্বালা হয়। সব খারাপ জানার পরেও মনের মধ্যে আসার একটা ছোট্ট প্রদীপ জ্বলতেই থাকে, মনে হয় একদিন নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে, তাই ছেড়ে চলে যেতে পারি না রে। তা বলে মার খাবে রোজ, কিসের এত রাগ বিধান পিসামশাই? ফুটি পিসি কিছু না বলে মাথা নিচু করে নিয়েছিল, উত্তর দেয়নি। উত্তরটা পেয়েছিলাম তার 2 মাস পরে এক সন্ধ্যাবেলায়। সেদিন দিলীপবাবুর কেমিস্ট্রি কোচিং থেকে এসে রুটি তরকারি খাচ্ছিলাম আমি। বাবাও বাড়ি ফিরে এসে মায়ের সঙ্গে বসে রেডিওতে কি একটা নাটক শুনছিল। আচমকা বিশাল জোরে চিৎকার শোনা গেছিল। আমি চমকে উঠেছিলাম, খাওয়া ছেড়ে জানলার কাছে দৌড়ে গিয়েছিলাম। এই যে ফুটি পিসির চিৎকার, এমন করে তো কোনোদিন আর্তনাদ করে না ফুটি পিসি।
মা, বাবা, কাকা, কাকিমাও এসে দাঁড়িয়েছিল জানলায়। আমরা দেখেছিলাম সামনের বাড়ির দরজার সামনে লাল ফাটল ধরা রোয়াকের পাশে রাস্তায় পড়ে আছে ফুটি পিসি, আর জ্বলন্ত কাঠ নিয়ে হাফ প্যান্ট পরে খালি গায়ে দাঁড়িয়ে আছে বিধান পিসামশাই। ফুটি পিসির পায়ের অনেকটাই পুড়ে গিয়েছে, যন্ত্রণায় কাঁদছে ফুটি পিসি, আর বিধান পিসামশাই গর্জন করছে। বিধান পিসামশাই বলছে, আমি কার সঙ্গে শোবো না শোবো হারামজাদি তুই ঠিক করবি? কে বলেছিল মামার বাড়ি থেকে তাড়াতাড়ি ফিরে আসতে? সোহাগ মারানো হচ্ছে, আমি যা ইচ্ছা করব, দূর হ এখান থেকে, যা, বেরিয়ে যা। আরও অনেক অনেক কিছু বলেছিল বিধান পিসামশাই, কিন্তু সেসব আর শুনিনি আমি। মা আমাকে জোর করে ঘরের ভেতর পাঠিয়ে দিয়েছিল, আর ঘরের মধ্যে বসে আমার আচমকা প্রচণ্ড রাগ হয়েছিল। রাস্তায় বসে থাকা আহত লাঞ্ছিতা ফুটি পিসির জন্য চোখে জল এসেছিল আমার। ভেসে আসা কথাবার্তায় বুঝতে পারছিলাম যে বিধান পিসামশাই আরেকজন মহিলার সঙ্গে ঘরের মধ্যে ছিল, আর ফুটি পিসি আচমকা চলে আসায় সেটাই ধরা পড়ে গিয়েছে। আমি চোয়াল শক্ত করে কানে হাত চাপা দিয়ে বসেছিলাম। এই নিষ্ঠুরতা আমি আর সহ্য করতে পারছিলাম না। কেবলই মনে হচ্ছিল এই লোকটাকে কি কেউ শাস্তি দেবে না, এর কি কোনো প্রতিকার হবে না। আমি ঠাকুরের কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করছিলাম যে বিধান পিসামশাইয়ের জন্য একটা চরম শাস্তি হয়। ঠাকুর 1000 বছরে মাত্র একবার 10 মিনিটের জন্য ঘুম থেকে জাগেন, তারপর নিজের মর্জি মতো মানুষজনের আর্জি বেছে নিয়ে সামান্য কয়েকজনকে তথাস্তু বলেন। সেই সন্ধেবেলা তিনি আমার প্রার্থনায় তথাস্তু বলেছিলেন। সেটা ছিল লতা মঙ্গেশকর নাইটের রাত। সেই সময় মফস্বল শহরগুলোয় কখনো কখনো এমন বড় গানের অনুষ্ঠান হতো, আর সেই অনুষ্ঠান দেখার জন্য সাংঘাতিক একটা হুড়োহুড়ি পড়ে যেত। সেই দিনও তাই হয়েছিল। পাড়াকে পাড়া ঝেঁটিয়ে গিয়েছিল সেই অনুষ্ঠান দেখতে। রাস্তাঘাট নিঝুম হয়ে গিয়েছিল সন্ধ্যা থেকে, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই নিস্তব্ধতা আরও বেড়েছিল। আমাদের বাড়ি থেকে আমি, বাবা আর মা কেউ যায়নি। আমার বাবা এসব পছন্দ করতো না, তবে কাকা কাকিমারা সবাই গিয়েছিল। আমার স্পষ্ট মনে আছে আমি অনেক রাত করে লেখাপড়া করছিলাম। সামনে একটা পরীক্ষা ছিল স্কুলে। মা বাবা নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েছিল। আচমকা আমাদের কোলাপসিবল গেটটা ধরে কে যেন ঝমঝম করে নাড়িয়েছিল। আমি একটু ভয় পেয়ে গেছিলাম। এই সময় কে এলো আবার? আমি বারান্দায় বেরিয়ে দেখেছিলাম ফুটি পিসি দাঁড়িয়ে রয়েছে বাইরে। আমি জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে ফুটি পিসি? ফুটি পিসি বলেছিল, দাদা বৌদিকে একটু ডেকে দিবি রনু। ফুটি পিসির স্বরে এমন একটা কিছু ছিল যে আমি মা বাবাকে ডেকে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে। কি হয়েছে ফুটি? মাও ভয় পেয়ে গিয়েছিল বেশ, গেট খুলে দিয়েছিল। ফুটি পিসি কাঁপা কাঁপা গলায় বলেছিল, আজকে ওর কলকাতায় একটা কাজ পড়েছিল, ফাংশনের ডিউটিতে ও ছিল না। জানতাম সন্ধ্যার মধ্যে ফিরে আসবে, কিন্তু রাত 1:30 বেজে গেল, এখনও এলো না। বৌদি, আমার খুব ভয় করছে। দেখ, হয়তো ফাংশনের ওখানেই চলে গিয়েছে, মা আশ্বস্ত করে বলেছিল। না বৌদি, ও যাবে না, গান টান পছন্দ করে না একদম। বাড়িতে থাকলে আমি ভয়ে রেডিও চালাতে পারি না। একবারও বাড়িতে ঢোকার সময় রেডিও চলছিল, মানে আমি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। ও সঙ্গে সঙ্গে রেডিও ধরে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। ফুটি পিসি কোনো মতে কান্না চেপে বলেছিল, ও কেন এলো না ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও কাছে না থাকলে আমার যে কি হয়। আমি অবাক হয়ে ভাবছিলাম, এসব কি বলছে পিসি? যে লোকটা অমন অকথ্য অত্যাচার করে তার জন্য পিসি এমন করছে? বাবা বলেছিল, ঠিক আছে আমি থানায় যাচ্ছি, তুমি ভেবো না, এখন আমাদের ঘরে বসো। বাবা প্যান্ট শার্ট পরে সাইকেল বের করেছিল, তারপর রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছিল থানার দিকে। আজও আমার সেই রাতটার কথা মনে আছে। জীবনের দীর্ঘতম রাত ছিল সেটা। সত্যি বলতে কি, আমি প্রথমে বুঝতে পারিনি ফুটি পিসি এমন অস্থির হচ্ছে কেন। পুলিশে কাজ করে একটা লোক, সেই কলকাতায় গিয়েছে পুলিশেরই কাজে, ফিরতে একটু দেরি হচ্ছে, তাতে এত ঘাবড়ানোর কি আছে? ফুটি পিসি বলেছিল, কদিন ধরে একটা কেস নিয়ে খুব অসুবিধায় আছে। কী সব ড্রাগস না কিসের কেস, ওকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। আসলে সারাক্ষণ এত চাপে থাকে তো, তাই অমন খিটখিটে হয়ে থাকে। আমার যে কি ভয় করছে। আমি অবাক হয়ে ভাবছিলাম, যে লোকটা অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রাখে, যে অমন জ্বলন্ত কাঠ দিয়ে সবার সামনে রাস্তায় ফেলে মারে, তার জন্য ফুটি পিসির মনে এত প্রেম আসে কি করে? সময় কাটছিল, মার ফুটি পিসির উদ্বেগও বাড়ছিল। ক্রমে পাড়ার লোকজন ফিরতে শুরু করেছিল। বুঝতে পারছিলাম যে ফাংশন শেষ হয়ে গিয়েছে। আমাদের বাড়িতেও কাকা কাকিমা ফিরে এসেছিল। ক্লান্ত থাকলেও তারা কেউ ঘুমোতে যায়নি। সবাই আমরা একসঙ্গে বসেছিলাম সেই রাতে।
আর ভাবছিলাম বাবা এখনো ফিরছে না কেন। বাবা ফিরেছিল সকাল 5টা নাগাদ। বাবাকে কেমন যেন বিধ্বস্ত লাগছিল, সামান্য কাঁপছিল বাবার হাত। আমি বুঝতে পারছিলাম ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। ফুটি পিসি চেয়ার থেকে মাটিতে বসে পড়েছিল, তারপর কোনো মতে জিজ্ঞেস করেছিল, বেঁচে আছে কি? বাবা হাঁটু গেড়ে ফুটি পিসির সামনে বসে পড়ে স্থলিত গলায় বলেছিল, কি সর্বনাশ হলো বলো তো। বিধান পিসামশাই একটু রাত করে ফিরছিল বাড়িতে। নির্জন রাস্তায় কে বা কারা তুলে নিয়ে গিয়ে প্রচণ্ড মেরেছিল ওকে। তারপর চোখ দুটো নষ্ট করে জিভ কেটে একটা পরিত্যক্ত বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেলে রেখে চলে গেছিল। সে এক ভয়ানক দৃশ্য। ফুটি পিসি অজ্ঞান হয়ে গেছিল শুনে। এমন ঘটনার ভয়াবহতা বহুদিন ধরে অনুভূত হয়েছিল আমাদের ছোট্ট মফস্বলে। খবরের কাগজেও বেরিয়েছিল দীর্ঘদিন ধরে। বিধান পিসামশাই লিখে জানিয়েছিল, অন্ধকার থাকায় কিছুই বুঝতে পারেনি, শুধু অমানসিক যন্ত্রণার স্মৃতি আছে ওর, আর সব কিছু মুছে গিয়েছে। প্রাণে বেঁচে গেলেও বিধান পিসামশাই সুস্থ হতে অনেক সময় নিয়েছিল, চাকরিও করতে পারেনি আর। তবে সব কিছুর মতো এই ঘটনাও ক্রমে থিতিয়ে হারিয়ে গেছিল মানুষের মন থেকে। এক সময় সবাই যে যার যুদ্ধে ব্যস্ত হয়ে পড়েছিল। আমিও এইচএসে আরও ভালো রেজাল্ট করে দিল্লি চলে গিয়েছিলাম লেখাপড়া করতে। ক্রমে আমাদের যৌথ পরিবার ভেঙে গিয়েছিল। বাবা মা মফস্বলের পাট চুকিয়ে ফ্ল্যাট কিনে চলে এসেছিল বালিগঞ্জে। ফুটি পিসিদের শেষ স্মৃতি বলতে যা আমার মনে আছে তা হলো আলো আধারি ঘরে বিধান পিসামশাইকে খাইয়ে দিচ্ছে ফুটি পিসি। আমি চলে আসার দিন বাইরে থেকে জানলা দিয়ে সেই শেষ দেখেছিলাম ওদের। দেখেছিলাম অন্ধ বাকহারা একজন মানুষ স্ত্রীর যষ্টি ধরে বাকি পথটুকু হাঁটছে। তারপর এই ফিরে এলাম আবার। কত বছর হলো? তা প্রায় 35 বছর তো হবেই। এমনি ফিরে এলাম ছোটবেলার মফস্বল কতটা পাল্টে গিয়েছে দেখব বলে। আসলে 25 বছর পর দেশে ফিরেছি আমি। আজকাল পুরনো মানুষদের কথা কেন যে এত মনে পড়ে বুঝি না। কেন যে হারিয়ে যাওয়া সামান্য থেকে সামান্যতর মুখগুলো মনে পড়লে চোখে জল আসে বুঝি না। পুরনো সময় ও স্মৃতির টানে আমি তাই ছোটবেলার মফস্বলে এসেছি ঘুরতে। নানা জায়গা ঘুরে আমি এখন এসে বসে আছি ফুটি পিসির সামনে। সেই বাড়িতে এখনো ভাড়া আছে ওরা। উঠে যেতেই পারতো কিন্তু যায়নি। বিধান পিসামশাই খুব অসুস্থ। ডাক্তাররা নাকি আর আশা দিচ্ছে না। ফুটি পিসি একাই দেখাশোনা করছে। দীর্ঘদিন হলো রিটায়ার করেছে ফুটি পিসি। নিজের শরীরও ভালো নেই, কিন্তু তাও বিধান পিসামশাইয়ের সব কাজ নিজে করে। কাজের একজন মেয়ে থাকলেও তাকে করতে দেয় না। আমরা কথা বলছিলাম বাড়ির সামনে লাল রঙের ফাটল ধরা রোয়াকটায় বসে। শেষ বেলায় কমলা আলো এসে পড়েছিল ফুটি পিসির মুখে। আমি অবাক হয়ে দেখছিলাম ফুটি পিসিকে। অনেক বয়স হয়ে গিয়েছে, শরীর ভেঙে গিয়েছে, কিন্তু এখনো বিধান পিসামশাইয়ের জন্য সমর্পিতা। আমি বলতাম, তোমার মতো এমন প্রেম আমি কোনোদিনও দেখিনি জানো। ফুটি পিসি ক্লান্ত গলায় বলল, তাই? আমি বললাম, তোমাকে এত কষ্ট দিলে যে লোকটা, তার জন্য তুমি গোটা জীবনটা দিয়ে দিলে? ফুটি পিসি সময় নিল একটু, আঁচল দিয়ে মুখ মুছলো, তারপর মৃদু গলায় বলল, অ্যাংলার ফিশের নাম শুনেছিস? সমুদ্রের অন্ধকার গভীরতায় নির্জনে থাকে ওরা। ওদের মেয়ে মাছগুলো হয় বেশ বড়, আর পুরুষ মাছগুলো একদম ছোট। ওদের মেটিং এর সময় পুরুষ মাছগুলো মেয়েগুলোর শরীরের সঙ্গে একদম লেগে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। মেয়েদের শরীরের এবং জীবনের অংশ হয়ে যায় পুরুষটি। তার মাথা শরীর হারিয়ে যায়। তার সংবহনতন্ত্র মেয়ে মাছটির সঙ্গে মিশে যায় একদম। মেয়েটির ওপর সেই পুরুষ মাছটি আজীবন নির্ভরশীল হয়ে পড়ে। বায়োলজি একে সেক্সুয়াল প্যারাসাইটিজম বলে, ইভলিউশনারি অ্যাডভান্টেজ বলে, কিন্তু আমার মনে হয় এ প্রকৃতির এক আশ্চর্য প্রেম কাহিনী। মেয়ে মাছটি যেখানে তার পুরুষটিকে একদম নিজের করে রাখে, আলাদা হতেই দেয় না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ফুটি পিসির দিকে। ফুটি পিসি বিষণ্ণভাবে হাসলো, বলল, তুই আমাকে মহান বলছিস রনো, কিন্তু জানিস আমি স্বার্থপর। আমি আমার পুরুষকে কোথাও যেতে দিতে চাইনি। আমাকে মারুক ধরুক, কিন্তু তাও যে সে আমার। সে কেন অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবে? আমার মনের মধ্যে হিংসার যে আগুন জ্বলছিল তা আমাকে গ্রাস করে ফেলেছিল একদম। আমাকে পাগল করে দিয়েছিল। সেই জ্বলন্ত কাঠ আমার বুকের মধ্যে জ্বলছিল দিন রাত।
নাইট স্কুলে একটা ছেলে পড়তে আসতো, বুধন। ওর মা আমাকে ভালোবাসতো খুব, দিদি দিদি বলে ডাকতো। ওকে একদিন বলেছিলাম আমার কষ্টের কথা। ও বলেছিল শাস্তি দিতে, বলেছিল এমন কিছু করতে যাতে কোনো দিন বিধান আমাকে ছেড়ে যেতে না পারে। জানিস রণ, আমি টাকা দিয়েছিলাম, সেই বাজারে 20,000 টাকা। বুধনের বাবা নানা খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল, সেই ব্যবস্থা করেছিল সব। আমি শুধু বলেছিলাম প্রাণে না মারতে, বলেছিলাম এমন করে দিতে যাতে ও আমার কাছে থেকে যায় সারা জীবন। ওরা তাই করে দিয়েছিল, চোখ নষ্ট করে জিভ কেটে দিয়ে। আমি তাও ভয় পেয়েছিলাম জানিস, ভেবেছিলাম মানুষটা মারা যাবে না তো, তাই সব জেনেও তোদের সাহায্য নিতে গিয়েছিলাম। জানিস রণ, আমি এখনো চোখ বন্ধ করলে সেই যুবক বিধানকে দেখি, লেবু হলুদ জামা পরে বকুলতলার সাহেব কলোনিতে যাচ্ছে সাইকেল চালিয়ে, হাওয়ায় ওর চুল উড়ছে, বুকের লকেট চকচক করছে। আমার এত কষ্ট হয় ওকে ছেড়ে থাকতে, আমার এত কষ্ট হয় কি বলবো। এই প্রেম আমাকে রাক্ষসী বানিয়ে দিল জানিস, আমার প্রেম ওর জীবন নষ্ট করে দিল রণ। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। এ কি বললো ফুটু পিসি? ভাবলাম জীবনে এমনও ঘটে। ফুটি পিসি অস্ফুটে বলল, ও চলে যাবে যে কোনো দিন। আমারও ক্যান্সার, মাস ছয়েক আছি বড় জোর। আমাদের তো কেউ নেই, তুই এলি তাই তোকে বলে গেলাম রণ। তুই তো লিখিস এখন, আমি চলে যাবার পর আমার এই প্রেমের গল্পটা লিখিস তুই, কেমন? বিকেলের কমলা আলো এসে পড়েছে ফুটি পিসির মুখে। এই এই আলোর মধ্যেও আমি যেন দেখলাম অন্ধকার ও নির্জন সমুদ্রের গভীরে একাকী ভেসে বেড়াচ্ছে একটা নারী অ্যাংলার ফিশ, এবং তার সঙ্গে আটকে রয়েছে অস্তিত্ব হারিয়ে যাওয়া এক পুরুষ। আর সমুদ্রের অন্ধকারে সেই নারী আজীবন বয়ে নিয়ে বেড়াচ্ছে একটা মর্মান্তিক প্রেমের গল্প। ছোট গল্প এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে বেল আইকন দাবিয়ে দেবেন, সো দ্যাট আমার ছোট গল্পে নতুন গল্পের নোটিফিকেশন আপনার কাছে সব থেকে প্রথমে পৌঁছে যায়। আর অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট গল্প পড়াটা আপনারা শুনলেন। আপনারা কমেন্টস করবেন কেমন লাগলো, আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।